হ্যালো স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, আজকে থেকে একটা নতুন প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, সেটা হলো এসএসসি জিডি, এসএসসি এমটিএস এবং এসএসসি সিপিওর যে সমস্ত পরীক্ষা আছে তাদেরকে টার্গেট করে। ঠিক আছে, প্র্যাকটিস সেটটা যত যেতে থাকবে তত কিন্তু এর কোশ্চেন লেভেল আস্তে আস্তে হার্ড হতে থাকবে। ঠিক আছে, তো প্লেলিস্টটা অবশ্যই সেভ করে রাখবে সবাই সবার কাছে। আর চলে যাবো আমাদের 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ফর এসএসসি। ঠিক আছে, তো এসএসসি জিডি আপকামিং পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু এই প্লেলিস্টটা বা এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা সবাই মন দিয়ে ভিডিওটা শেষ অবধি করবে, আমি অ্যাডিশনাল ইনফরমেশনও তোমাদেরকে দিয়ে দেব। চলো, প্রথম প্রশ্ন, রুক্মিণী দেবী অরুণ্ডেল কোন শাস্ত্রীয় নৃত্যের পুনর্জাগরণের জন্য পরিচিত ছিল? মোহিনীঅট্টম, ভারতনাট্যম, কত্থক নাকি ওড়িশি? ইনি কোন ইয়ের জন্য ছিলেন, কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য? অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম। ওকে, ভারতনাট্যমের জন্য পরিচিত ছিল রুক্মিণী দেবী অরুণ্ডেল। দেখো, রুক্মিণী দেবী অরুণ্ডেল সম্পর্কে একটু বলে রাখি। রুক্মিণী দেবী অরুণ্ডেল কিন্তু তোমার পদ্মভূষণ পাচ্ছেন 1956-এ। ঠিক আছে, 1956-এ তিনি পদ্মভূষণ পাচ্ছেন। এবং এই ভরতনাট্যম সম্পর্কে একটু বলে রাখি, এটা কিন্তু তামিলনাড়ুতে আছে, তামিলনাড়ু। ঠিক আছে, এবং এটাকে বলা হয় টেম্পল ডান্স। ঠিক আছে, এবং এটা ভরত মুনির নাট্যশাস্ত্র গ্রন্থে পাওয়া যায়। এবং আমাদের 8টা ক্লাসিক্যাল ডান্স, ওড়িশার, কত্থক হলো হচ্ছে উত্তরপ্রদেশ বা উত্তর ভারতের, এবং মোহিনী আট্টম হলো হচ্ছে কেরল। ঠিক আছে, কেরলের কথাকলি প্লাস মোহিনী আট্টম কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, আর সাত্রিয়া হলো আসাম। ঠিক আছে, সব কটা বলে দিলাম। এবং ছৌকে বলা হয় সেমি ক্লাসিক্যাল ডান্স। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? 243, 324, 110 নাকি 360? কত? এটা কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থার যেটা আছে সেটা কিন্তু 243। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 243 নম্বর ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা উল্লেখ আছে। ঠিক আছে, 110-এ কি আছে বলো তো? 110-এ কি আছে? 110-এ আছে অর্থ বিল। ঠিক আছে, অর্থ বিল আছে 110-এ। 360-এ আছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে, এবং 324 নম্বর ধারায় আছে ভোটাধিকার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলছে, 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা কোথায় নির্বাসিত করে? কলম্বো, আন্দামান, রেঙ্গুন নাকি কাঠমান্ডু? কোথায় ব্রিটিশরা তাকে নির্বাসিত করে? এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু রেঙ্গুনে তিনি নির্বাসিত হন। ঠিক আছে, আর একটা কোশ্চেন এখানে আসে, এই যে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, ইনি কিন্তু কবিতা লিখতেন একটা ছদ্মনামে, সেই ছদ্মনামটা ছিল তার জাফর। ঠিক আছে, জাফর ছদ্মনামে কিন্তু তিনি কবিতা লিখতেন। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট বলছে, নিচের কোন হ্রদটি মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি পাতের ফলে সৃষ্ট একটি ক্রেটার হ্রদ? চিল্কা হ্রদ, লোনার হ্রদ, পুলিকট হ্রদ নাকি উলার হ্রদ? উল্কাপাতের ফলে সৃষ্ট। অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার কিন্তু এর এসে যাবে লোনার হ্রদ। ঠিক আছে, লোনার হ্রদ একমাত্র হ্রদ যেটা উল্কাপাতের ফলে সৃষ্ট। পুলিকট হ্রদ কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে আছে পুলিকট হ্রদ। উলার হ্রদ জম্মু কাশ্মীরে আছে, যেটা সবচেয়ে স্বাদু জলের হ্রদ, সবচেয়ে বৃহত্তম ইন্ডিয়ার। আর চিল্কা হ্রদ হলো হচ্ছে একটা উপর হ্রদ, যেটা আর কি তোমার চিল্কা মানে উড়িষ্যার দিকে আছে। এখানে কিন্তু অলিভ গ্রিন ট্রাটেল বলে এক ধরনের অলিভ গ্রিন কচ্ছপ হয়, সেটা কিন্তু পাওয়া যায় এখানে। ঠিক আছে, চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন আমাদের কি বলছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 কোন মডেলের ওপরে ভিত্তি করে তৈরি হয়েছিল? 1951 থেকে 56 মহালানবিশ মডেল, হ্যারোড ডোমার মডেল, জন মিলার মডেল নাকি বোম্বে প্ল্যান? কোন মডেলটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার ওপরে ভিত্তি করে তৈরি হয়েছিল 51 থেকে 56? এর অ্যান্সার কি এসে যাবে? ভিডিওটাকে পজ করে তোমরা আগে নিজের একটু বলার চেষ্টা করো যে এর অ্যান্সারটা কী হতে পারে, তারপর আবার ভিডিওটা দেখো। আচ্ছা, এর অ্যান্সার কিন্তু এসে যাবে হ্যারড ডোমার মডেল।
ঠিক আছে, হ্যারড ডোমার মডেল। আচ্ছা, মহালানবিশ মডেল কি? এটা হলো সেকেন্ড নাম্বার মডেল, হলো হচ্ছে মহালানবিশ মডেল। ঠিক আছে, আচ্ছা তাহলে মহালানবিশ সেকেন্ড, এবং জন মিলার মডেল যেটা, এটা কিন্তু 8 নম্বর 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, আর হ্যারড ডোমার মডেল হচ্ছে প্রথম, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু 1950-তে গ্রহণ করা হয় এবং 51 থেকে সেটা লাগু করা হয়, 51 থেকে 56। ঠিক আছে, হ্যারড ডোমার মডেলের বিষয়বস্তু কী ছিল? এটা ছিল হচ্ছে কৃষিকাজের ওপরে বেশিরভাগ কনসেন্ট্রেট করা। ঠিক আছে, মহালানবিশ মডেল কি? এখানে হচ্ছে হেভি যে সমস্ত শিল্পগুলো আছে, হেভি যে ভারী শিল্প জাতীয় যেগুলো আছে এবং ইঞ্জিনিয়ারিং দ্রব্য, সেগুলোর ওপরে বেশি মনোনিবেশ করা হয়। এবং যেটা তোমার 8th প্ল্যান যেটা, সেটাতে কি হয় বলো তো? সেটাতে বিশেষত হলো যে তোমার ফোকাস করা হয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ওপর। ঠিক আছে, হিউম্যান রিসোর্স যে ডেভেলপমেন্টটা সেটার ওপরে, মানে হচ্ছে ধরো এমপ্লয়মেন্ট, হেলথ, এডুকেশন যেগুলো আছে, বা ধরো মডার্নাইজেশন, সেগুলোকে আর কি গ্রোথ করার জন্য এই 5 ইয়ার প্ল্যানটা হয়। এবং এই 8th 5 ইয়ারের প্ল্যানের আর একটা নাম কি বলতো? এর একটা নাম যেটা পরীক্ষায় আসে, সেটা হলো হচ্ছে, এটাকে কিন্তু রাও মনমোহন সিং মডেল বলা হয়। রাও মনমোহন, ঠিক আছে, রাও মনমোহন সিং মডেল বলা হয়। কেন বলা হয়? তার কারণটা হচ্ছে, এই সময়ে যিনি পিএম ছিলেন তিনি হলেন নরসিমা রাও, এবং মনমোহন সিং ছিলেন তার ফাইন্যান্স মিনিস্টার। ঠিক আছে, তো এই জন্য রাও মনমোহন সিং মডেল বলা হয়। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে যে 8th 5 ইয়ার প্ল্যান ইজ ইকুয়াল টু কি? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 5 ইয়ার প্ল্যান নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো আমার স্ট্র্যাটেজিকের ক্লাসে, সেখানে ট্রিক্সের সাহায্যে আমরা 5 ইয়ার প্ল্যানটা কী বিষয়ে, কত দিন, কত সালে 5 ইয়ার প্ল্যান বন্ধ ছিল, এসব সব শিখে নেবে। এবং 5th 5 ইয়ার প্ল্যান যেটা, তাতে কিন্তু গরিবি হাটাও, ইন্দিরা গান্ধীর সময় তৈরি হয়েছিল নাড়াটা, নাড়া মানে ধ্বনিটা, গরিবি হাটাও, সেটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। নেক্সট কোশ্চেন বলছে, ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এই আর্ট অ্যান্ড কালচার থেকে এসএসসি জিডিতে বোধহয় ভরে ভরে প্রশ্ন আসে। আর্ট অ্যান্ড কালচার, তারপরে তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেগুলো আছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, এসবগুলো ভরে ভরে কোশ্চেন আসে। অ্যান্সার কি হবে? ওস্তাদ জাকির হোসেন, এর অ্যান্সার এসে যাবে, তিনি কিন্তু বাজাতেন তবলা। ঠিক আছে, তবলা বাজাতেন জাকির হোসেন। চলো চলে যাব নেক্সট পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন যেটা বলছে সেটা হলো, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিডটি প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড? এই সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, যেটার বিয়ে হচ্ছে ফর্মুলা হচ্ছে HCl। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এই ক্ষেত্রে একটা কোশ্চেন চলে আসে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকচুয়ালি পাকস্থলীর কোন কোষ থেকে অ্যাকচুয়ালি উৎপন্ন? যখন এই সেলের কথা আসবে তখন কিন্তু তোমাকে বলতে হবে এই সেলটার নাম হচ্ছে অক্সিনটিক সেল। ঠিক আছে, অক্সিনটিক, আমি বানানটা লিখে দিচ্ছি ইংলিশে, OXYNTIC, অক্সিনটিক সেল। ঠিক আছে, এই সেলটা থেকে কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নির্গত হয় অক্সিনটিক সেল থেকে। ঠিক আছে, ব্যাপারটা যেন মনে থাকে। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড তো H2SO4, একে তোমার বলা হয় অম্লরাজ। ঠিক আছে, আর অ্যাসিটিক অ্যাসিড তো আলাদা জিনিস, এগুলো তো মাইল্ড অ্যাসিটিক অ্যাসিডটা। ঠিক আছে, যেটা ভিনিগারের মধ্যে তোমার থাকে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। এটাও খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই ভালো। সাংগাই উৎসব থেকে আর্ট অ্যান্ড কালচার বললাম, খুব প্রশ্ন আসে। সাংগাই উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অসম। সাংগাই উৎসব, আচ্ছা এর অ্যান্সার কি হয়ে যাবে? এর অ্যান্সার, পজ করো, একটু মনে করার চেষ্টা করো যে সাংগাই উৎসব, কারণ কেউ যদি আমার চ্যানেল ফলো করে থাকো তাহলে এই কোশ্চেনটা যে কতবার আমি করিয়েছি এর কোনো হিসেব ঠিকানা নেই। আচ্ছা, এর উত্তরটা কিন্তু হয়ে যাবে মণিপুরের সাংগাই উৎসব। এবং এই সাংগাই যে এটা কি উৎসব? অ্যাকচুয়ালি এটা একটা ডিয়ার ফেস্টিভ্যাল। ঠিক আছে, সাংগাই ডিয়ার ফেস্টিভ্যাল। এবং এটা কোথায় পাওয়া যায়? এটা কেইবুল লামজাও যে ন্যাশনাল পার্কটা আছে সেখানে কিন্তু পাওয়া যায়। এবং আমি আর একটাও বলেছি, এই সাংগাই যে ডিয়ারটা আছে একে আর একটা কী নামে ডাকা হয়? এর আর একটা নাম কিন্তু হলো ড্যান্সিং ডিয়ার। ঠিক আছে, ড্যান্সিং ডিয়ার নামেও কিন্তু একে ডাকা হয়। ঠিক আছে, তো মণিপুরের আর কয়েকটা ফেস্টিভ্যাল সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, আরও কিছু ফেস্টিভ্যাল হচ্ছে তোমার, যেমন কীরকম ফেস্টিভ্যাল? সেটা হচ্ছে যে হ্যাঁ,
ইয়ংসাং, ঠিক আছে, ইয়ংসাং। আমি একটু লিখে দেই, ইয়ংসাং। আমি একটু ইংলিশে লিখছি, হ্যাঁ, আমার ইংলিশে লিখলে সুবিধা হয়। ইয়ংসাং, ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, যেটা হলো মণিপুরের সবচেয়ে বিগেস্ট ফেস্টিভ্যাল, ঠিক আছে। বসন্তকালে হয়, হোলির মতোই সিমিলার, ঠিক আছে। ইয়ংসাং, তারপর একটা সাংগাই ফেস্টিভ্যাল তো বললাম। আর একটা হলো হচ্ছে তোমার চেইরোবা, চেইরোবা, এটা চেইরোবা আছে, চেই, আর ও এ, না আর এ ও হবে, এ ও বি এ, চেইরোবা একটা আছে, ঠিক আছে। আর কি আছে, আর আছে তোমার কুট, কুট ফেস্টিভ্যাল, কুট। আর কি আছে, আর আছে তোমার ধরো চুম্ফা, চুম্ফাটাও ইম্পর্টেন্ট, চুম্ফা, ঠিক আছে, চুম্ফা ফেস্টিভ্যাল। আর হলো হচ্ছে কাং ফেস্টিভ্যাল, ধরো কাং, কাং ফেস্টিভ্যাল, ঠিক আছে। এই কটা তুমি মনে রাখো, যে ইয়ংসাং, চেইরোবা, কুট, চুম্ফা, কাং। ইয়ংসাং, চেইরোবা, কুট, চুম্ফা, কাং, ঠিক আছে। চলো, আবার আবার যখন আর একটা রাজ্য আসবে তখন আমি বলে দেবো আরও সব ফেস্টিভ্যাল যেগুলো আছে। নাগাল্যান্ডের তোমার একটা ভালো ফেস্টিভ্যাল হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। অসমের হলো হচ্ছে তোমার ধরো অম্বুবাচী মেলা, বিহু, ঠিক আছে। তারপরে হলো হচ্ছে তোমার এই রাসলীলা, এসব কিন্তু খুব ইম্পর্টেন্ট সব কোশ্চেন, ঠিক আছে। মণিপুরের হলো চাপচারকুট ফেস্টিভ্যাল, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট। তারপর কি বলছে, যে প্রথম আধুনিক অলিম্পিক গেমস কত সালে এথেন্স বা গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল? 1892, 1896 নাকি 1904? প্রথম আধুনিক অলিম্পিক গেমস কত সালে হয়? অ্যান্সার হয়ে যাবে 1896 সালে। 1896 সালে প্রথম অলিম্পিক গেমস। আচ্ছা, এবারে দেখো, এখানে একটু বলে দেই, ফাদার অফ মডার্ন অলিম্পিক গেমসের জনক কাকে বলা হয়? সেটা হলো হচ্ছে পিয়ের দে কিউবার্টিন, ঠিক আছে। তো তোমার তো অত মনে থাকবে না, মানে পুরো নামটা হলো খুব সম্ভবত ব্যারন পিয়ের দে কিউবার্টিন, ঠিক আছে। তো অত 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 মনে রাখতে হবে না, তুমি জাস্ট লাস্টটুকুনি মনে রাখবা যে কিউবার্টিন, ঠিক আছে। লাস্ট শব্দটুকুনি মনে রাখবা, কিউবার্টিন। এটা হলো হচ্ছে ফাদার অফ মডার্ন অলিম্পিক গেমস। আর এক্ষেত্রে আরও একটা প্রশ্ন আসে, যে ভাষা, আর একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হলো হচ্ছে একটা কিছু কিছু কোশ্চেন আসে, সেটা হলো হচ্ছে যে কত সালে অলিম্পিক গেমসে প্রথম মহিলারা পার্টিসিপেট করে? সেটা কিন্তু 1900 সালে প্রথম মহিলারা পার্টিসিপেট করে, এবং ভারতও কিন্তু 1900 সালে অলিম্পিক গেমসে পার্টিসিপেট করছে। এবং সেক্ষেত্রে কে কে আর কি আমাদের হয়ে প্রতিনিধিত্ব করছে, সেটা হলো নরম্যান যেটা পিচার্ড, ঠিক আছে, নরম্যান পিচার্ড, শুনে রাখো গল্প করে, ঠিক আছে। আর হলো হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অলিম্পিক ফ্ল্যাগ যেটা, ঠিক আছে, ফ্ল্যাগ কত সালে হোস্ট করা হচ্ছে, মানে ফ্ল্যাগকে কত সালে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ফ্ল্যাগ ইন্ট্রোডিউস হচ্ছে 1913, ঠিক আছে। ফ্ল্যাগ আর কি ইন্ট্রোডিউস করা হচ্ছে। আর অলিম্পিকের মোটো কি? ফাস্টার, হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে খেয়াল থাকবে। আর তো তেমন কিছু মনে পড়ছে না আপাতত। আর ঠিক আছে, ঠিক আছে। আর একটা জিনিস এখানে বলে রাখি, অলিম্পিক যখন বললাম, যে কমনওয়েলথ গেমস যেটা আমি এটা সিজি বলে দিলাম, ঠিক আছে। কমনওয়েলথ গেমস, এখানে কিন্তু ইন্ডিয়া প্রথম পার্টিসিপেট করছে 1934-এ, ঠিক আছে, 1934, ঠিক আছে। খেয়াল থাকবে তো, কমনওয়েলথ গেমসে 1934-এ। ওকে, চলে যাব নেক্সট কোশ্চেনে। এখান থেকে কোশ্চেন আসে জিডিতে। নেক্সট কোশ্চেন বলছে, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধান প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দুটি শব্দ সংযুক্ত করা হয়েছে? দেখো, এই প্রসঙ্গে তোমাদের একটু বলে দেই, যে যাদের আমার পড়ানো ভালো লাগে, ঠিক আছে, আমি ওই শুধু কোশ্চেন অ্যান্সার বলে পড়াতে পারি না। আমার সমস্যা হলো, আমি বরাবরই কোশ্চেন বলি, অ্যান্সার বলি, এবং তার সাথে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান দিই, যাতে এই যেটুকুনি সময় তুমি আমার কাছে পড়ছো, তোমার যেন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা যেন বিল্ড হয়, ঠিক আছে। যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যখন তুমি আমার কাছে বারে বারে ইনফরমেশানগুলো শুনবে, তোমার মনে আর কি ব্যাপারগুলো গেঁথে যাবে, হ্যাঁ। সেই কারণে আমার ভিডিওটা একটু লেন্দি হয় ঠিকই, কিন্তু আমি কিন্তু চেষ্টা করি তোমাদেরকে মানে অল্প কোশ্চেন করাবো, কিন্তু কোশ্চেনের মাঝে এত ইনফরমেশান বলে দেবো,
তা যেন তোমাদের উপকারে লাগে, ঠিক আছে? তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাতে আমার মোটিভেশনটা ভালো লাগে, আমার মোটিভেশন লাগে একটু তোমাদের পড়ানোর জন্য। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আমি আশা করি ভালো কিছুই তোমাদের শেখাতে পারবো। তো এর অ্যান্সার কি এসে যাবে? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এই দুটো শব্দ কখন এসছে? এই দুটো শব্দ এসে 42তম সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই দুটো শব্দকে যুক্ত করা হয়েছে। এবং কত সালে? 1976, তাই তো? 1976। আর যেটা 44তম সংশোধনী, সেখানে হলো যে তোমার সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হচ্ছে। এটা হলো তার 2 বছর পর 1978। এই দুটো সাল তো মোটামুটি সবারই মুখস্থই বলা চলে, তাই না? আর 61তম সংবিধান সংশোধনী 1985 কি হচ্ছে? খুব সম্ভবত এটা 1985 নয়, 1988 বোধ হয়, এরকমই কিছু একটা আছে। হ্যাঁ, এতে কিন্তু আমাদের যে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 নম্বরে নিয়ে আসা হচ্ছে। এবং এটা একটা কোশ্চেন আসে যে কত কার সময় এই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল? এটা কিন্তু হয়েছিল রাজীব গান্ধীর সময়, ঠিক আছে? রাজীব গান্ধী। আর একটা জিনিস তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যে কততম আর্টিকেল এটা সংশোধন করা হয়েছিল। এটা কিন্তু 326 নম্বর আর্টিকেলে কিন্তু এটাকে সংশোধন করা হয়, ঠিক আছে? আচ্ছা, চলে যাব নেক্সট কোশ্চেনে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছিল? 1901, 10, 13, 15। নোবেল সাহিত্য পুরস্কার অ্যান্সার হয়ে যাবে 1913 সালে, তাই তো? গীতাঞ্জলি কাব্য ইংরাজিতে অনুবাদ করার জন্য তিনি কিন্তু পান। নেক্সট বলছে, ভারতের উচ্চতম মালভূমি কোনটি? ডেকান, লাদাখ, মালভ নাকি ছোটনাগপুর? এর কিন্তু অ্যান্সার হয়ে যাবে লাদাখ মালভূমি, ঠিক আছে? লাদাখ মালভূমি হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি। মালভূমি মানে কিন্তু এইটা ভাববে না যে তোমার মানে যে ছোটনাগপুর জায়গা, এই জায়গাগুলোতেই মালভূমি, ঠিক আছে? এরকম কিন্তু নয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যাব। নেক্সট বলছে যে 1839-এ তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? ভিডিওটাকে পজ করে একবার নিজের মতো করে চেষ্টা করো বলার। এর অ্যান্সার এসে যাবে তত্ত্ববোধিনী সভা করে দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? রাজা রামমোহন রায়ের কী ছিল? এনার ছিল হচ্ছে ব্রাহ্ম সমাজ, ঠিক আছে? কেশবচন্দ্র সেন পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে যোগদান করেন। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন 1956, কার আমলে? লর্ড ক্যানিং, তাই তো? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তত্ত্ববোধিনী সভার সালটা কিন্তু মনে রাখবে, যেহেতু তোমরা এসএসসি দেবা তাই সালটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? 1939। নেক্সট, নিচের কোন শাস্ত্রীয় নৃত্যটি মূলত সাদির আট্টাম নামে পরিচিত? কুচিপুড়ি, ভারতনাট্যম, সাত্রিয়া নাকি মণিপুরি? এর অ্যান্সার কি এসে যাবে? সাদির আট্টাম, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইউনিক একটা কোশ্চেন। এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই এসএসসিতে আসার মতো প্রশ্ন। সাদির আট্টাম, এর অ্যান্সার এসে যাবে কিন্তু ভারতনাট্যমের আর একটা নাম হচ্ছে সাদির আট্টাম। ওকে, সাদির আট্টাম। চলে যাব পরবর্তী। নেক্সট কোশ্চেন কি বলছে? ভারতে অনুষ্ঠিত 2023 সালে G20 সম্মেলনের মূল থিম কী ছিল? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফিউচার, বাসুদেবা কুটুম্বাকাম নাকি গ্লোবাল পিস নাকি ডিজিটাল ইন্ডিয়া? এর অ্যান্সার কিন্তু এসে যাবে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফিউচার, ঠিক আছে? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফিউচার। আচ্ছা, G20 সামিট সম্পর্কে একটু বলে রাখি। 2025 সালে G20 সামিট কোথায় হয়েছিল? 2025 সালে যে G20 সামিটটা ছিল সেটা ছিল 20th, ঠিক আছে? এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল জোহান্সবার্গে, ঠিক আছে? জোহান্সবার্গ, JOHANN, জোহান্সবার্গ, ওকে? আর
21 যেটা আর কি, সেটা কোথায় হবে, মানে এটা 2025, ঠিক আছে, 2025-এ হয়েছিল এটা, হোস্ট কান্ট্রি, ওকে। আর 2026-এ কোথায় হবে, মায়ামিতে, ঠিক আছে। মায়ামিতে হবে 2026, ঠিক আছে, 2026 হবে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি 2023 সালে কিন্তু G20-তে সামিটে যুক্ত হয়েছে আফ্রিকান ইউনিয়ন, ঠিক আছে, 21তম দেশ হিসাবে। আচ্ছা, এই যে 2026 সালে যে কনফারেন্সটা হবে, এর আর কি তোমার কী হবে, মানে এর মোটোটা কি সেটা আমাদের একটু দেখে নিতে হবে। এর মোটোটা হলো হচ্ছে ওয়েলফেয়ার ফর অল, হ্যাপিনেস ফর অল। এর মোটো, মায়ামির মোটো কিন্তু, হ্যাঁ, ওয়েলফেয়ার ফর অল, হ্যাপিনেস ফর অল, ঠিক আছে। চলো, থিম মোটো বা থিম বলতে পারো, থিম। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে জাতীয়করণ করা হয়? 35, মানে 1935, 1949, 1951, 1969। রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কে জাতীয়করণ করা হয় 1949-এ, ওকে, 1949, এবং 35 সালে এর প্রতিষ্ঠা করা হয় কলকাতাতে, ঠিক আছে। 1949-এ বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের তোমার সদর দপ্তর কোথায় আছে? মুম্বাইতে আছে, তাই তো, মুম্বাইতে। আর গভর্নর কে আছে? গভর্নর কিন্তু আছে সঞ্জয় মালহোত্রা, সঞ্জয়, ঠিক আছে, সঞ্জয় মালহোত্রা আছে কিন্তু গভর্নর, ঠিক আছে। এবং এনার ক্ষেত্রে বলে রাখি, ইনি কিন্তু 26th গভর্নর, ঠিক আছে, 26তম গভর্নর। আচ্ছা, এই গেল। আর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সাইন সমস্ত নোটে থাকে, শুধুমাত্র 1 টাকার নোট বাদে, ঠিক আছে। চলো, নেক্সট কোশ্চেন বলছে, পানীয় জলের কোন উপাদানের আধিক্যের জন্য ব্ল্যাকফুট রোগ হয়? ফ্লুরাইড, পারদ, আর্সেনিক, ক্যাডমিয়াম। সঠিক অ্যান্সার কী এসে যাবে? সঠিক অ্যান্সার হিসেবে ব্ল্যাকফুট ডিজিজ হয় আর্সেনিকের অভাবে, ঠিক আছে, আর্সেনিকের অভাবে ব্ল্যাকফুট ডিজিজ হয়। আচ্ছা, ক্যাডমিয়াম কিসের জন্য হয়? ইটাই, ঠিক আছে, ক্যাডমিয়ামের জন্য হয় ইটাই। আচ্ছা, আর একটা হলো হচ্ছে তোমার ফ্লুরাইডের জন্য ফ্লুরোসিস, ঠিক আছে, ফ্লুরোসিস। আর তোমার পারদের জন্য মিনামাটা, ঠিক আছে, যেটা আমরা জানি জাপানের মিনামাটা, সেই মিনামাটা, ওকে। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে, উড়িষ্যার বিখ্যাত বালি যাত্রা কোন নদীর তীরে উদযাপিত হয়? গোদাবরী, মহানদী, কৃষ্ণা, নর্মদা। এটা অ্যান্সার জানা না থাকলেও করা যায়। এর সঠিক উত্তর হয়ে যাবে মহানদী, যেহেতু এই তিনটের মধ্যে মহানদী উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তো মহানদী হবে উড়িষ্যার বালিযাত্রা, ঠিক আছে। উড়িষ্যায় আর কি হয়? কোনারক যাত্রা হয়, হ্যাঁ, কোনারক টেম্পল ফেস্টিভ্যাল, যেটা যাত্রা নয়, কোনারক টেম্পল ফেস্টিভ্যাল হয়, নুয়াখাই ফেস্টিভ্যাল হয়, হ্যাঁ, তারপর ডালখই হয়, ঠিক আছে, এরকম। তারপরে হচ্ছে রথযাত্রা উৎসব হয়, ঠিক আছে, এরকম উৎসব সব হয়। চলো, তারপরে ঘুমারা উৎসব হয়, অনেক সময় গুলিয়ে ফেলে, ঘুমার কিন্তু নৃত্য হলো রাজস্থানের ঘুমার, যেটা রাজপুত মহিলারা নাচতেন। আর ঘুমারা বলে একটা নৃত্য আছে, সেটা কিন্তু উড়িষ্যায় আর কি তোমার হয় ঘুমারা। এটা পরীক্ষায় মোটামুটি এক্সামিনার দেয়, কনফিউশন করার জন্য বলে দিলাম। চলো, নেক্সট প্রশ্ন বলছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? 60, 62, 65, 70। সুপ্রিম কোর্টের বিচারপতিরা, অ্যান্সার কি এসে যাবে? সুপ্রিম কোর্ট, একদম অ্যান্সার এসে যাবে কিন্তু 65 বছর বয়সে, ঠিক আছে। এটা হলো হচ্ছে হাইকোর্টের ক্ষেত্রে, হাইকোর্ট 62-তে, ঠিক আছে। এটা হলো সুপ্রিম কোর্ট, ঠিক আছে। আর হাইকোর্ট কত ধারা অনুসারে রিট জারি করতে পারে? 226, তাই তো। আর সুপ্রিম কোর্ট কত ধারা অনুসারে? 32 ধারা অনুসারে। আর সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় আছে? 124। আর হাইকোর্ট 214, তাই তো। দেখো, সংখ্যাটা একই কিন্তু, 124 আর 214 সংখ্যাটা একই, একবার 2 সামনে আসবে, একবার 2 পিছনে যাবে, ঠিক আছে। চলো, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। বিখ্যাত গ্রন্থ দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া কার লেখা? অমর্ত্য সেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ঝুম্পা লাহিড়ী, নাকি চেতন ভগত? আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অমর্ত্য সেন, ঠিক আছে। অমর্ত্য সেন কিন্তু এর লেখক। নেক্সট কোশ্চেন বলছে, নিচের কোন অর্থনীতিবিদ পরিকল্পিত অর্থনীতি বা
কমান্ড ইকোনমির ধারণাটি জনপ্রিয় করেছিল এবং যাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয়? পরিকল্পিত অর্থনীতি। অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস, জন মেনার্ড কেইন্স নাকি আলফ্রেড মার্শাল? এর অ্যান্সার এসে যাবে কিন্তু পরিকল্পিত বা কমান্ড অর্থনীতির জনক হলো হচ্ছে কার্ল মার্কস। ইনি ছিলেন হচ্ছে জার্মান, ঠিক আছে, জার্মান একজন ফিলোসফিস্ট, এবং এনার বই হলো হচ্ছে দাস ক্যাপিটাল, তাই তো, দাস ক্যাপিটাল, রাইট। চলো নেক্সট প্রশ্ন। অ্যাডাম স্মিথ হলো অর্থনীতির জনক, আধুনিক অর্থনীতির জনক, তা আমরা জানি। নেক্সট কোশ্চেন বলছে, বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রকে বিশ্বজুড়ে জনপ্রিয় করার জন্য পরিচিত? শরৎ, সন্তুর, পাখওয়াজ নাকি সারঙ্গী? কোনটা কি অ্যান্সার হবে? শিবকুমার শর্মা কিন্তু সন্তুর বাজায়, তাই তো, সন্তুর, রাইট, সন্তুর। চলো নেক্সট প্রশ্ন। আর বেশি প্রশ্ন নেই, 25টা প্রশ্ন আছে, শেষ পর্যন্ত করে যাও, ভিডিওটা শেষ পর্যন্ত করে যাও। বলছে যখন কোনো রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয় এবং বিনিময়ে কোনো জামানত বা জমা রাখেন না, তখন সে সুদের হারকে কি বলা হয়? মানে রিজার্ভ ব্যাংক ধরো বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে, আমাদের কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে, তাদেরকে ঋণ দেবে এবং বিনিময়ে কোনো জমানত মানে কোনো জিনিস জমা রাখে না, তখন সেই সুদের হারকে কি বলে? রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট নাকি CRR? অ্যান্সার কি আসবে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে ব্যাংক রেট, ঠিক আছে, ব্যাংক রেট হয়ে যাবে অ্যান্সার। আমি যখন অর্থনীতির ক্লাস করাবে, এই যে রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, CRR, CSR আছে একটা, ঠিক আছে, এই যে মানি কন্ট্রোলের যে টুলসগুলো যেগুলো আছে, সবই কিন্তু আমি পড়িয়ে দেবো, চিন্তা করতে হবে না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। তুমি শুধু তোমার কাজ হলো আমার চ্যানেলটাকে ফলো করে রাখা, যত ফলো করবে আমি থিওরিটিক্যাল জিনিস ধীরে ধীরে তোমাদের সমর্থন যদি পাই, তোমার যদি মনে হয় যে আমার এটা দরকার, তোমরা যদি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে মানে মোটামুটি চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু তোমাদের যা দরকার, যা পরীক্ষায় আসার মতো, সে অর্থনীতির দিক থেকে হোক, আর্ট অ্যান্ড কালচারের দিক থেকে, আমি কিন্তু ধীরে সবটি করিয়ে দেবো, ঠিক আছে, একদম বাংলা ভাষায় ফ্রিতে করিয়ে দেবো, বাংলা ভাষায় ফ্রিতে আমার ইউটিউবে থাকবে, ঠিক আছে, ফ্রি প্লেলিস্ট রেখে দেবো তোমাদের জন্য। কিন্তু আমাকে একটু সাপোর্ট করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যেখান থেকেই দেখছো চ্যানেলটাকে টুক করে গিয়ে একটু সাবস্ক্রাইব করে নাও, এবং সাথে লাইক অবশ্যই করবে, এবং চ্যানেলে যখন ভিডিও আসবে নিশ্চয়ই সেটাকে ওয়াচ করবে প্লিজ। চলো, চাপচার কুট উৎসবটি কোন রাজ্যের বসন্তকালকে স্বাগত জানাতে পালিত হয় এবং এটি কোন চাষাবাদের সঙ্গে যুক্ত? মেঘালয় কফি চাষ, মিজোরাম ঝুম চাষ, ত্রিপুরা ধান চাষ, অরুণাচল প্রদেশ চা চাষ। কেউ যদি আমার পড়ানো প্রথম থেকে ঠিকঠাক করে খেয়াল করে আসো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেওয়াটা তোমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু তুমি যদি ভালো করে শুনে না থাকো, তাহলে এই কোশ্চেনে অ্যান্সার দেওয়া কঠিন। আর যদি শুনে থাকো, তাহলে অ্যান্সার দেওয়া কঠিন না, কারণ আমি বারে বলেছি, আমি মুখে যা ইনফরমেশান দেবো, তা যদি তোমরা ভালো করে শোনো, তাহলে কিন্তু প্রচুর প্রশ্নের উত্তর পাওয়া যায়, প্রচুর প্রশ্নের উত্তর। যাই হোক, এর অ্যান্সারটা কী হিসেবে বলতো? এর অ্যান্সারটা আমি তখনও বলেছি, চাপচারকুট কিন্তু মিজোরাম ঝুম চাষের জন্য। চাপচারকুটটা মনে রাখার সমস্যা, আমার খালি গুলিয়ে যেত, আমি যখন নিজে পড়াশোনা করতাম আমার গুলিয়ে যেত। চাপচারকুটের সঙ্গে আমি কী করে মিজোরাম মনে রাখবো? দেখো, মনে রাখবে, রাম কোনো জামা পরলে রামের গা কুটকুট করে, রাম ধরো যদি সিল্কের জামা পরে, রামের গা কুটকুট করে, তো এখান থেকে মনে রাখলাম কুট আর রাম, মানে চাপচারকুট মিজোরাম, ঠিক আছে। নেক্সট, এটাই আমাদের আজকে শেষ প্রশ্ন। দেখো তোমরা এই প্রশ্নের অ্যান্সার দিতে পারো কি না, এবং অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা 25-এর মধ্যে কত পেলে, আমাকে কিন্তু জানাবে, কারণ নিজেকে প্রত্যেক দিন এভলিউশন করবে, প্র্যাকটিস সেটটা চলবে, তো তুমি ধরো নিজের মতো করে পড়াশোনা করছো, এই প্র্যাকটিস সেটে আসবে, দেখবে যে তুমি 25-এর মধ্যে কত পাচ্ছ, ঠিক আছে, এটাই তোমার এভলিউশনের সবচেয়ে ভালো জায়গা। বলছে, ভারতের দরিদ্র পরিমাপের জন্য কোন কমিটি প্রথম ক্যালোরি গ্রহণকে মানদণ্ড হিসাবে সুপারিশ করেছিল? ক্যালোরি গ্রহণ, ঠিক আছে, ক্যালোরি ইনটেক, মানুষ কত করছে, কতটা মানুষের ঠিকঠাক খাবার পাচ্ছে, তার ওপরে একটা দারিদ্রতার মানদণ্ড হবে, যে কতটা
খাবার সে খেতে পাচ্ছে, মানে দুবেলা সে পেট ভরে খেতে পাচ্ছে কিনা। টেন্ডুলকার কমিটি, ওয়াইকে আলাক কমিটি, লাকওয়ারা কমিটি, নাকি রঙ্গরাজন কমিটি? অ্যান্সার কী হবে? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেন তো এসএসসি মানে মানে এত পছন্দ করে, চিন্তার কথা না। এর অ্যান্সার কি? এর অ্যান্সার কিন্তু ওয়াইকে আলাক কমিটি, ঠিক আছে, যেটা বসেছিল 1979-এ, ঠিক আছে। ওয়াইকে আলাক কমিটি, যার সুপারিশ ছিল যে ক্যালারি ইনটেক মানুষ কীরকম করতে পারছে, কতটা ক্যালারি ইনটেকের পয়সা পাচ্ছে, সেই অনুযায়ী আর কি হবে, ঠিক আছে। আচ্ছা, এই সম্পর্কে আমি তোমাদেরকে বলে রাখি যে আমি আজকের একটা হোমওয়ার্ক দেব, ঠিক আছে। হোমওয়ার্কটা হলো এই যে রঙ্গরাজন কমিটি, এই যে আছে না রঙ্গরাজন কমিটি, এবং এই যে টেন্ডুলকার কমিটি, এরা কত সালে কত সালে এদের বসানো হয়েছিল, গঠন করা হয়েছিল অ্যাকচুয়ালি, এবং এরা দুজন কিসের সাথে সম্পর্কিত, এইটা কিন্তু আমাকে হোমওয়ার্কে আজকে বলে দিতেই হবে, আজকে বলতেই হবে। টেন্ডুলকার কমিটি এবং রঙ্গরাজন কমিটি কবে কবে গঠন করা হয়েছিল এবং কী কারণে গঠন করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের প্র্যাকটিস সেট এই পর্যন্তই। দেখা হবে পরের একটা ভিডিওতে। অবশ্যই তোমরা পড়াশুনো করো এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। এবং টেলিগ্রাম চ্যানেলে আর কি এর লিঙ্কটা, এর তুমি পিডিএফ ফরম্যাট পেয়ে যাবে। ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করো, ঠিক আছে। চলো তাহলে, স্টে হেলদি, বি হ্যাপি অ্যান্ড কিপ স্টাডিং। ওকে, থ্যাংক ইউ, বাই।